Xiaomi তাদের একটা সেট দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করছে। চায়নাতে লঞ্চ করছে তারা টার্বো 4 নামে এবং গ্লোবালি তারা লঞ্চ করছে Poco X7 Pro নামে। ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়ার যে ভেরিয়েন্টটা তার মধ্যে কিছু পার্থক্য আছে। ব্যাটারিটা 500 mAh কম ইন্টারন্যাশনালে, আর ইন্ডিয়াতে যেটা লঞ্চ হয়েছে সেটার মধ্যে 500 mAh ব্যাটারি বেশি, মানে 6550 mAh, যেটা চায়নার সাথে মিলে। চায়না যে ভেরিয়েন্টটা সেখানে চাইনিজ রুম দিছে, আর ইন্ডিয়া এবং গ্লোবালি যেটা লঞ্চ হয়েছে সেটা গ্লোবাল রুম দিয়ে আসছে। তো পার্থক্য এতটুকুই। Poco X7 Pro এবং Redmi Turbo 4 একই জিনিস, বাংলাদেশে Redmi Turbo 4টা আসছে। তো এই সেটটা ইউজ করতে গিয়ে আজকে যা যা ভালো মন্দ পাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই সেটের হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ব্যাটারি, পারফরমেন্স এবং ক্যামেরা, তিনটা দিকে ফোকাস করা হয়েছে। এখানে থিকনেস হচ্ছে 8.1 mm এবং ব্যাটারি তারা 6550 mAh ফিট করছে। এখানে হচ্ছে সিলিকন কার্বন ব্যাটারি, তার জন্য সম্ভব হয়েছে এটা করা, এবং ওয়েটটাও বেশ কম, 205 গ্রামের মতো ওয়েট এটার। এখানে IP68 এর রেটিং দেওয়া আছে, আমি চেক করছি, ঠিক আছে, কোনো রকম সমস্যা নাই। ভিজা অবস্থায় ডিসপ্লে টাচ কাজ করে, তো এটা ভালো একটা জিনিস দিচ্ছে। ব্যাক নোটিফিকেশন লাইট দেওয়া আছে, এখানে আপনারা 10টা অ্যাপ এটা সেট করতে পারবেন। কলিং এর সময়, চার্জিং এর সময় এটা জ্বলবে। আর আনবক্সিং এর শর্টস দেওয়া হয়েছে চ্যানেলে, আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন অথবা ডেসক্রিপশনে চেক করতে পারেন। পোর্টস বাটনের কথা বলতে গেলে রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম রকার আছে এবং লেফট সাইডটা পুরোটা ক্লিন। উপর দিকে আপনারা সেকেন্ডারি মাইক পাবেন, এয়ার ব্লাস্টার পাবেন এবং স্পিকার পাবেন। আর নিচের দিকে ফার্স্টেই পেয়ে যাবেন মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক এবং সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রেতে দুইটা সিম ইউজ করতে পারবেন, কোনো মেমরি কার্ড অপশন পাবেন না। সেটটা পুরোটা প্লাস্টিক বিল্ড, ব্যাকটাও প্লাস্টিকের, কিন্তু 3D স্কেলিটন ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়ামের ভিতরে, সেক্ষেত্রে বেশ শক্তপোক্ত সেটটা, বিল্ড কোয়ালিটি বেশ শক্তপোক্ত। তারপরে এখানে প্রোটেকশন হিসেবে তারা সামনে গরিলা গ্লাস 7i দিছে। আর ডিসপ্লে সেকশনে এখানে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দিছে, যেটা 1.5K রেজোলিউশনের এবং 120 Hz রিফ্রেশ রেট আছে, এবং এইটা 68 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং DCI P3 কালার গ্যামোডে সাপোর্ট আছে। তো কালার অ্যাকুরেসিটা ভালো হবেন, তবে অতটা পপ টপ ডিসপ্লে না, ডিসপ্লে কোয়ালিটি আমার ভালো লাগছে। এবং এখানে কালার টেম্পারেচার আপনারা 4টা পাবেন, আপনারা কালার টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন, এবং কালারের যে প্রোফাইল সেটাও 4টা পাবেন। ডিসপ্লে PPI হচ্ছে 446 PPI এবং এর রেজোলিউশন হচ্ছে 2712x1220 পিক্সেলস। আর এখানে 480 Hz এর টাচ স্যাম্পলিং রেট আছে। তো ডিসপ্লে বেশ বাটারি স্মুথ ছিল। আমি ইউএফএ টেস্ট করছি, সেখানে 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট পাইছি আমি। এখানে পিক ব্রাইটনেস 3200 নিটস, HDR মোডে যেটা 1400 নিটস এর মতো যায়। আমি মিটার দিয়ে চেক করছি 780 নিটস থেকে 90 নিটস এর মধ্যে আছে। তো আউটডোর ভিজিবিলিটি ভালো ছিল, আউটডোর কোনো রকম ইস্যু দেখি নাই, ভালো ইউজ করা যাচ্ছিল এবং ডিসপ্লে বেশ ভিজিবল ছিল। তো এখানে ওয়াইড ব্যান্ড এলন দেওয়া আছে। তো আপনারা নেটফ্লিক্স, অ্যামাজনের মতো যে ওটিটি প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে HDR কন্টেন্ট HD তে দেখতে পারবেন, এবং ইউটিউবে এটা HDR কন্টেন্ট সাপোর্ট করে এবং HDR কন্টেন্টের ক্ষেত্রে ব্রাইটনেস বাড়িয়ে দেয়। আর এখানে AI ইমেজ ইঞ্জিন আছে, সেখানে আপনারা কিছু কিছু ফাংশন পাবেন, 3টা ফাংশন পাবেন মেইনলি, তার মধ্যে 2টা মনে করছি কাজের। সুপার রেজোলিউশনটা কাজের মনে হয়েছে। ভিতরে আপনারা ইনহ্যান্স ভিডিওস এর অপশন পাবেন, সেটা অন করে দিলে ভিডিওটা ইনহ্যান্স হয়। আর AI HDR এনহ্যান্সমেন্ট আছে, সেটা অন করতে পারেন, সেক্ষেত্রে HDR ভিডিওগুলো ভালোভাবে দেখতে পারবেন। আর MEMC যেটা, সেটা ইউটিউবে সাপোর্ট করে না, এটা আপনার ফ্রেম রেট অ্যাড করে দেখায় 30 FPS কে 60 FPS করতে পারে এটা। আর এখানে অলওয়েজ অন ডিসপ্লে অপশন পাবেন। অলওয়েজ অন ডিসপ্লেটা 10 সেকেন্ডের মতো অন থাকে এবং পরে স্লিপ মোডে চলে যায়। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিছে, যেটা অপটিক্যাল, এবং এর আনলকিং স্পিড মোটামুটি ছিল, খুব ফাস্ট বলবো না, খুব স্লো না, এভারেজ। এবং এর পজিশনটা একটু নিচে হয়ে গেছে বেশি, রিচ করতে একটু কষ্ট হয়, একটু উপরে দিলে ভালো হতো। আর এখানে তারা স্টুডিও স্পিকার ইউজ করছে, যেটার কোয়ালিটি বেশ ভালো ছিল। আর এখানে অডিওতে ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে এবং বেশ ভালো সাউন্ড প্রডিউস করে, কোয়ালিটি বেশ ক্লিয়ার এবং লাউড ছিল। তো ডিসপ্লে কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে। তবে একটা ডাউন সাইডে মনে হয়েছে এবং সবাই এটা উল্লেখ করছে, সেটা হচ্ছে এটার কালার কোয়ালিটিটা ওই রকম না, স্যামসাং লেভেলের যে পপ টপ ডিসপ্লে ওই রকম না, একটু ডাল টাইপের, তবে কালার অ্যাকুরেসিটা ভালো। তো পারফরমেন্স সেকশনে এখানে তারা মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আল্ট্রা দিছে এবং এটা 4nm ফ্যাব্রিকেশনে তৈরি। সাথে থাকছে 12GB LPDDR 5X RAM, যেটার বাস স্পিড হচ্ছে 4266 মেগাহার্টজ এবং UFS 4.0 স্টোরেজ আছে 256GB, যেটা রিড রাইট স্পিড আমি ভালো পাইছি। সিকোয়েন্সিয়াল রিড স্পিড পাইছি আমি 4158 MB/s এবং সিকোয়েন্সিয়াল রাইট স্পিড পাইছি আমি 3330 MB/s। তো আমি কিছু সিনথেটিক বেঞ্চমার্ক রান করছি, তার মধ্যে আন্তর্জাতিক স্কোর আসছে আমার 16,42,763 মতো, যেখানে টেম্পারেচার 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেছে। আর সামনে দেখলাম 37 ডিগ্রি টেম্পারেচার এটা গেইন করতেছে। তো এখানে ব্যাকে হিট কম হয়, সামনে হিটটা বেশি হয়। ব্যাক দিয়ে খুব একটা হিট বেরোতে পারে না, কিন্তু সামনে এই জিনিসটা ফিল করবেন। Geekbench 6 স্কোর চেক করলাম, এখানে সিঙ্গেল কোর স্কোর একটু কম আসছে 1639 এবং মাল্টি কোর স্কোর আসছে 6158। মাল্টি কোর স্কোর কিন্তু বেশ ভালো ছিল, এটা আপনার প্রায় 8 Gen 3 কাছাকাছি গেছে মাল্টি করে। আর এখানে টেম্পারেচার 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেছে। আর CPU থ্রটল টেস্ট করলাম, CPU থ্রটলে থ্রটলিং আছে ওই রকম না, মানে একদম গ্রাফ ডাউন হয় না, মিনিমালিস্টিক থাকে। এখানে এভারেজ থ্রটল স্কোর আসছে 72% এবং জিপসি স্কোর আসছে 2,82,918। আর ফ্রন্টের ডিসপ্লের যে টেম্পারেচার সেটা 42 ডিগ্রি প্লাস চলে গেছে এবং ব্যাক এর টেম্পারেচার গেছে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ব্যাক এর আমি সবসময় দেখতেছি হিটটা কম হয়, সামনে হিটটা বেশি হয়। তো এটাই ফাইন্ডিংস ছিল এই পারফরমেন্স সেকশনে। কারণ গেমিং সেকশনে আমি 4টা গেম ট্রাই করছি, ইচ্ছা ছিল 5টা করার। একটা গেম ক্র্যাশ করছে, সেটা হচ্ছে ওয়ারজোনের সাপোর্ট কিন্তু 8400 আল্ট্রা যেটা এটার মধ্যে নাই। তো এটা ব্যাড লাক বলেন আর যাই বলেন। পাবজি দিয়ে শুরু করি। পাবজিতে হাইয়েস্ট 60 FPS খেলা গেছে, স্মুথ থেকে এক্সট্রিম পর্যন্ত
খেলতে পারছি। আমি খেলছি ম্যাক্সিমাম টাইম এইচডি এক্সট্রিমে, এক্সট্রিম প্লাস নাই, 90 FPS এর সাপোর্ট এখানে পাবেন না। গেম স্পেস থেকে গেম অন করছি এবং গেমিং বুস্ট যে মোডটা সেইখানে আমি সবসময় একই সেটিং এ 4টা গেম খেলছি। তো এখানে FPS টা ওয়াইল্ড বুস্টে ছিল, ইনহ্যান্স ভিজুয়ালেশন ব্রাইটনেস স্যাচুরেটেড করে রাখছি এবং টাচ কন্ট্রোলটা আমি স্টেবিলাইজ অ্যালগরিদম অন করে রাখছি। আর ফাস্ট ট্যাপ রেসপন্সটাও হাই ছিল, আর ইগনোর অ্যাক্সিডেন্টাল টাচ, এই যে টাচগুলো হয় সেগুলো হাই করা ছিল। তো পাবজি গেম প্লে বেশ ভালো ছিল, পাবজিতে আমি কোনো ইস্যু দেখিনি, গেম প্লে নিয়ে বেশ ভালোভাবে খেলা যাচ্ছিল। তবে সমস্যা হচ্ছে পাবজিতে আপনার 90 FPS সাপোর্টটা পাবেন না, এটা একটা মানে ডাউন সাইড মনে হয়েছে। তাছাড়া আমি পাবজিতে কোনো ইস্যু দেখিনি, 60 FPS হাইয়েস্ট গেছে এটা, এবং আমি মিটারে দেখলাম সেখানেও 60 FPS শো করতেছে। এবং টেম্পারেচার সর্বোচ্চ এখানে 36 থেকে 37 ডিগ্রির মধ্যে ছিল, খুব একটা হিট করে নাই, এবং গেম প্লে বেশ ভালো রকম করা হয়েছে, তো কোনো রকম হ্যাং ল্যাগ দেখি নাই। তো ওয়াদারিং ওয়েবস একটু ভারী গেম, এটা প্রায় 20 জিবির মতো জায়গা নেয়। এখানে আমার 120 FPS সাপোর্ট দেখাইতেছে এবং গেমটা 60 FPS রান করা হয়েছে। গেম মোডের যে সেটিংটা সেখানে 120 FPS দেখাইতেছে। তো এটার গেম প্লে বেশ স্মুথ ছিল, বেশ ভালোভাবে খেলা যাচ্ছিল। তো এটার ব্যাকে টেম্পারেচার সর্বোচ্চ 41 ডিগ্রি পর্যন্ত গেছে এবং সামনে সেটা গেছে 42 ডিগ্রি উপরে। তো এই জিনিসটা খেয়াল করলাম, এটার মধ্যে হিট বেশি হয় মানে এই গেমটাই বিশেষ করে, এবং এটার মধ্যে 120 FPS সবসময় পাচ্ছিল। গেম প্লে স্মুথ ছিল, আমি খুব ভালোভাবে এনজয় করছি গেম খেলে, এবং গ্রাফিক্স কোয়ালিটি বেশ ভালো লাগছে আমার কাছে। গেম প্লে করার জন্য ক্যাপেবল এটা। আনরিয়েল টাইম রেসিং 3 যেটা, সেটা আবার হাই পেস সাপোর্ট করে, তবে এটা আমাদের দেখলাম না হাই পেসের সাপোর্ট, এটা আমাদের 60 FPS রান করা গেছে এবং সিমিলার সেটিং রাখা হয়েছে। তো এটাও ভালো রকম প্লেবল ছিল, কোনো রকম ইস্যু দেখে নেই, স্মুথ ছিল বেশ, মানে গেম প্লে কোনো রকম ফ্রেম ড্রপ মনে হয় নাই, এবং এটা হিট খুব কম করে এই গেমটায়, 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হাইয়েস্ট গেছে। তো সিওডি তে ম্যাক্স গ্রাফিক্স ম্যাক্স FPS সেটিং এ খেলা হয়েছে, গেম প্লে স্মুথ ছিল। সিওডি একটা পলিশড গেম এবং বেশ স্টেবল একটা গেম, এখানে কোনো রকম ইস্যু দেখে নেই, বেশ স্মুথ খেলা হচ্ছিল। সিওডি যে কোনো সেটেই খেলা যায়, আমি দেখছি ম্যাক্সিমাম সেটেই সিমিলার টাইপের পারফরমেন্স দেয়, খুব একটা আমার কিছু না। তো ম্যাক্স FPS খেলা যাচ্ছিল, আলট্রাতে খেলা যাচ্ছিল না, এটা সমস্যা, মানে হাইয়েস্ট FPS আপনি খেলতে পারবেন না। তো এটা প্রসেসর লিমিটেশন হইতে পারে অথবা অপটিমাইজেশন সমস্যা হইতে পারে, আর ওয়ারজন তো চলেই না, এটা আগে বলছি। তো কল অফ ডিউটি প্লেবল ছিল, ভালো লাগছে আমার কাছে। লাস্টে ট্রাই করছি জেনশন ইম্প্যাক্টের হাইয়েস্ট সেটিং খেলা হয়েছে, 60 FPS ডেডিকেটেড ভাবে সিলেক্ট করে খেলা হয়েছে। এখানে হিট প্রচুর হয়েছে এবং হ্যাং লেগ দেখি নাই, ভালোভাবে প্লেবল ছিল এবং গ্রাফিক্স কোয়ালিটি বেশ ভালো লাগছে, এখানে সমস্যা দেখি নাই আমি কোনো রকম। তবে হ্যাঁ, এখানে টেম্পারেচার 42 ডিগ্রি প্লাস ফ্রন্টে এবং ব্যাকে আমি 40 ডিগ্রি পর্যন্ত পাইছি। তো হিটে আমি দেখতেছি মানে ম্যাক্সিমাম টাইম সামনে বেশি হইতেছে, পিছে কম। নর্মালি সেটটা হিট খুবই কম হয়, মানে খুব একটা বুঝবেন না যে হিট হয়েছে এতটা, তবে সামনে যদি আপনারা চেক করেন তাহলে বুঝতে পারবেন যে সেটটা ভালো রকম হিট হইতেছে। এখন এটা যে চার্জিংটা, এটা কিন্তু বেশ ফাস্ট হয়, ব্যাটারি 6550 mAh এবং এটা সিলিকন কার্বন ব্যাটারি, আর 90 ওয়াটের চার্জার দিয়ে এটা চার্জ হইতে আমি 5% থেকে 100% চার্জ করছি, সেক্ষেত্রে টাইম নিয়েছে 53 মিনিট 20 সেকেন্ড এবং এটা 50% চার্জ হয়েছে 18 মিনিট 55 সেকেন্ডে। তো এটা খুবই কম ছিল, এত বড় ব্যাটারি এত তাড়াতাড়ি চার্জ করার ক্যাপাবিলিটি এই চার্জারের আছে। আর এখানে আপনারা বুস্ট চার্জিং যে অপশনটা সেটা অন করে রাখলে কিন্তু এই জিনিসটা কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। তো এটা যখন অন করা থাকবে, আপনারা যখন এটা চার্জ দিবেন তখন কিন্তু এটা ওয়ার্নিং দিবে যে বুস্ট চার্জিং অন করা আছে, এটা অফ করে দেন। তো এটা ব্যাটারি হেলথের ক্ষতি করে, এর জন্য এই ওয়ার্নিংটা দেয়। এবং টেম্পারেচার কিন্তু চার্জার প্রচুর গেইন করে, 42 ডিগ্রি প্লাস চলে যায়, চার্জার এতটাই হিট হয়। ব্যাটারি ব্যাকআপ আমার কাছে খুবই ভালো লাগছে, 14 ঘন্টা স্ক্রিন অন টাইম পাইছি, প্রায় 2 দিন ব্যাকআপ দিছে এটা আমাকে। আমি যেভাবে ইউজ করি চার্জ একদিন আমি ফুরাইতে পারিনি, 2 দিন মিনিমাম গেছে। আর ইউআইতে এখানে হাইপারওয়েস 2 দিছে আর অ্যান্ড্রয়েড 15 দিছে। এখানে তারা অ্যান্ড্রয়েডের আপডেট 18 পর্যন্ত দিবে, 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি বেস আপডেট তারা দিবে। তবে প্রচুর ব্লোটার আছে, প্রচুর চাইনিজ অ্যাপ আছে, এগুলো আপনারা আনইনস্টল করতে পারবেন এবং সিস্টেম অ্যাপ যেগুলো সেগুলো আনইনস্টল করা যায়, যেটা একটা প্লাস পয়েন্ট মনে হয়েছে। তো ইউআই বেশ ফাস্ট ছিল, রেসপন্সিভ ছিল। এখানে ইউআই এর যে অ্যানিমেশন সেটা আমার খুবই ভালো লাগছে, আপনারা অ্যানিমেশন স্পিডও সেট করতে পারবেন এবং এখানে যে র্যাম ম্যানেজমেন্ট ইউআই সেটাও ভালো লাগছে। তো এমআই ইউআই থেকে হাইপারওয়েস 2 কিন্তু অনেক ভালো। এখানে তারা এআই এর কিছু ফিচার দিছে, যেমন ইন কল এআই ট্রান্সলেটর দিছে, যেটা আপনারা 29টা ল্যাঙ্গুয়েজে সাপোর্ট পাবেন, কিন্তু বাংলার কোনো সাপোর্ট এখানে নাই। অন্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো আমি চেক করলাম, মোটামুটি আর কি অ্যাকুরেট, খুব একটা অ্যাকুরেট না। তবে এআই এর কিছু ফিচার দিছে ফটো সেকশনে, সেটা আপনারা ইউজ করতে পারেন। যেমন আপনারা এআই এর মাধ্যমে ফটো আপস্কেল করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, স্কাই রিমুভ করতে পারবেন, স্কাইর কালার চেঞ্জ করতে পারবেন। তো এই জিনিসটা নতুন ছিল, আমার কাছে মোটামুটি ভালো লাগছে জিনিসটা। আর এটার মধ্যে কল রেকর্ডিং অপশন আছে। ওয়াইফাই 6 দিছে, 7 তারা দেয় নাই। ব্লুটুথ 6 দিছে, এটা ভালো করছে। আর এনএফসি আছে, ইউএসবি 2.0 দিছে, যেটা ডাটা ট্রান্সফার একটু স্লো মনে হয় আমার কাছে। কলিং এ এইচডিএফ শো করে এবং এলটি তে এইচ+ শো করে। তো ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট আছে। তো ওয়াইফাই স্পিডটা ঠিক আছে, আমি ওয়াইফাই চেক করছি এবং 4G সাপোর্ট চেক করলাম, সেই ক্ষেত্রে স্পিড কম মনে নেই। ফ্রন্টে 20 মেগাপিক্সেল একটি সেলফি শুটার ইউজ করছে, যেটা ওমনি ভিশনের একটি সেন্সর, এবং ব্যাকে দিছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা সনি LYT600 সেন্সর, এবং 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড শুটার দিছে। তো ব্যাক ক্যামেরাতে শুরু করি, 0.6 হচ্ছে আল্ট্রা ওয়াইড, 1x মেইন সেন্সর এবং 2x মেইন সেন্সর। তো এটা মেইন সেন্সরকে কপ করে দেখায়। পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, ডে লাইটে ভালো পিকচার তুলতে পারে এবং প্রচুর শার্প দেখায় এটা। এখানে ক্যামেরাটা এনেবল করা আছে, তো Gcam LMC যেটাই চান আপনারা ইউজ করতে পারেন। তবে সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে অতিরিক্ত শার্পনেসের কারণে মনে হয় যে ফিল্টার অ্যাপ্লাই করা হয়েছে, আর্টিফিশিয়াল লাগে, এর জন্য আমি
আমি খুব একটা ইউজ করি নাই সেটা। এমনি যে ডেলাইটের পিকচার করে আমার ভালো লাগছে, ডাইনামিক রেঞ্জও ঠিক আছে, মোটামুটি খারাপ না। এর যে হোয়াইট ব্যালেন্স সেটা মোটামুটি ভালোই ছিল। তো পিকচার কোয়ালিটি আমার কাছে খুব খারাপ লাগে নাই, বেশ ভালোই ছিল ব্যাকে। আর পোর্ট্রেটে আপনারা দুইটা ফোকাল লেন্থ পাবেন, 26mm 35mm। পোর্ট্রেটটা আউটপুট ভালো ছিল, ম্যাক্সিমাম পোর্ট্রেট 35mm নেওয়া হয়েছে এবং এইচডি রেজোলিউশন, ব্যাকগ্রাউন্ড সেপারেশন এবং ডাইনামিক রেঞ্জ এবং হোয়াইট ব্যালেন্স মোটামুটি সবই ভালো ছিল। আর এখানে ব্যাকে 50 মেগাপিক্সেল মোড দেওয়া আছে, সেটা আপনারা ডেডিকেটেড ভাবে ইউজ করতে পারবেন। সেখানে আরো কিছু ফিল্টার এবং আরো কিছু অপশন দেওয়া আছে এবং ক্যামেরা ওয়াইটা অ্যাজ ইউজার Xiaomi যে ক্যামেরা ওয়াই থাকে অন্যান্য সেটে সিমিলার ছিল। ভিডিও কোয়ালিটি ব্যাকে সর্বোচ্চ 4K 60 fps সাপোর্ট করে, যেখানে আপনারা ওয়াইস এর সাপোর্ট পাবেন এবং 1080p 60 fps এ ওআইএস এবং ইআইএস দুইটার সাপোর্ট পাবেন। আর ব্যাকে HDR10 এর সাপোর্ট আছে, ফ্রন্টেও HDR10 এর সাপোর্ট আছে। তো 4K এর আউটপুট ভালো লাগছে আমার কাছে, কোয়ালিটি বেশ ভালো ছিল। তো হালকা একটু কাঁপতেছে, একটু জিরেট ফিল করবেন, তবে অতটা ইস্যু না। আর ফ্রন্টের যে ভিডিওটা সেটা কিন্তু 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও করতে পারে, তার উপরে ভিডিওটা নিতে পারে না। আর এখানে সামনে এবং পিছনে দুই জায়গায় আপনারা 1080p 30 fps এ বোকে ভিডিওর অপশন পেয়ে যাবেন। এটার ফোকাস কিন্তু ভালো ছিল, আমি ফোকাস সামনে এবং পিছনে দুইটাতেই চেক করছি, আমার কাছে ভালো লাগছে দুইটারই ফোকাস। আর এখানে কালার শিফটিং খুবই কম, আমি ভিডিও করার সময় অনেক সাইডে দেখছি মুভমেন্টে কালার চেঞ্জ হয়ে যায়, এটার মধ্যে সেই জিনিসটা নাই, সেই জিনিসটা ভালোভাবে মেনটেন করতে পারে। আর ফ্রন্টের যে পিকচার কোয়ালিটি সেটা আমার কাছে খারাপ লাগে না, ভালো লাগছে, ভালো ভালো পিকচার তুলতে পারে। আর এর যে সামনের পোর্ট্রেট মোডটা সেখানে কিন্তু আপনারা ডুয়েল অ্যাপারচার পাবেন, তো এই ক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন। এবং এখানে এজ ডিরেকশন, সাবজেক্ট সেপারেশন এবং ডাইনামিক রেঞ্জ, এটার যে এক্সপোজার খুব ভালোভাবে মেনটেন করতে পারে। আর নাইট মোড আছে, সামনে এবং পিছনে দুই জায়গায় কাজ করে, তো আপনারা দুই জায়গায় ভালো আউটপুট পাবেন। তবে ব্যাকে আল্ট্রা ওয়াইডে যখন নাইট মোডটা শুট করবেন তখন দেখবেন যে কোয়ালিটিটা একটু কম লাগে, কারণ 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, সেক্ষেত্রে কোয়ালিটি একটু কম থাকবে, এটাই স্বাভাবিক। আর মেইন সেন্সর আউটপুট মোটামুটি ভালো ছিল, আর ফ্রন্টের আউটপুট মোটামুটি খারাপ না, নাইট মোড এখানেও কাজ করে, তো এটা একটা প্লাস পয়েন্ট ধরতে পারেন। তো পিকচার এখানে প্রচুর অপশন দেওয়া আছে, প্রচুর ফিল্টার দেওয়া আছে, তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। কনক্লুশনে আসি, এটার প্রাইস বর্তমানে 40,000 টাকার মতো, বাংলাদেশে নতুন ঢুকছে, এটার প্রাইস ডাউন করবে এবং এটা লঞ্চ হয়েছে আপনারা জানেন 2001-এ, যেটা কনভার্ট করলে বাংলাদেশি টাকায় 35,000 টাকা আশেপাশে হয়। তো 35,000 টাকার আশেপাশে সেট 40,000 টাকায় সেল হতেছে, তো মোটামুটি ঠিক আছে, এটা প্রাইস কমতেছে, তো আপনারা ওয়েট করতে পারেন, দেখতে পারেন। এবং গ্লোবালি X7 Pro যখন বাংলাদেশে চলে আসবে তখন কিন্তু প্রাইস আরো কমে যাবে। যদি সব দিক বিবেচনা করেন তাহলে গেমিং ডেডিকেটেড থাকলে আপনারা iQOO Neo 10-এ যাইতে পারেন, ওইটা ভালো অপশন হবে এবং প্রসেসরটা ভালো, ক্যামেরা এভারেজ। আর এখানে ব্যালেন্স বলতে পারেন, গেমিং অতটা আমি অপটিমাইজ বলবো না, তবে হ্যাঁ সামনে আপডেটের মাধ্যমে ফিক্স হতে পারে, কারণ নতুন প্রসেসর, তবে হবে নাকি শিওর না। আর ক্যামেরার মধ্যে একটু ভালো পাইছি iQOO Neo 10-এর থেকে। তো এই ছিল আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, আর এটার কোনো কম্পারিজন অথবা কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে।